জামাতের মতো রাজাকার বাহিনী, আলবদর বাহিনী কোনোদিন ক্ষমতায় যাবে না, যাবে না, 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 যাবে না। স্বপ্ন তো পরে, স্বপ্ন দেখুক গিয়া কয় পার্সেন্ট ভোট পায় দেখা যাবে। এইবার খালি ইলেকশনটা হয়ে লুক, তারপরে দেখা যাবে জামাতের এই দেশের সমর্থন কত, দেখা যাবে। আমি কিন্তু নিজেরে রাজাকারের সন্তান বলি, আমি রাজাকার পরিবারের বলি, এগুলো বলি কেন বলি জানেন? চালাক, তাই বুদ্ধিমান এই শুধু বলি। কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইতো, আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো, তাহলে কি হইলো? যারা তুলে দিয়ে আসলো আওয়ামী লীগের লোকজনের বউরে নিয়ে ক্যাম্পে দিয়ে আসছে না? যদি আমার বাপ রাজাকার হইতো তাহলে কি করতো? আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে, মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো। তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল? তোর মারে দিয়ে গেল। আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুবলীগ হয়েছে, আর বাকিগুলি হয়েছে ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গেছিল, ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে, যেগুলি এখন জয় বাংলা করে। মালয়েশিয়া প্রবাসী আমাদের বাংলাদেশে ভাই বোনরা আছেন, আপনাদের জন্য একটা খুব বড় সুখবর আছে। আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন, তবু আবার কনফার্ম করছি যে মালয়েশিয়াতে যারা বাংলাদেশের আমাদের শ্রমিক ভাই বোনরা আছেন তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে, এই ঘোষণা দিয়েছে। রাজনীতিতে একটা সুখবর আমরা দেখতে পাচ্ছি, ইতিবাচক দিক। জামাত চরমনায় নড়ে চড়ে বসেছে হঠাৎ করে। বিএনপি হতাশ, বিষয় পিআর পদ্ধতি। জিহবা কাটাকে খুব বড় অপরাধ মনে করেন না বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই? ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে না হবে না, এটি ডিপেন্ড করছে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের উপর। কারণ পরিবেশ সুষ্ঠু থাকলে নির্বাচন হবে, পরিবেশ অশান্ত থাকলে নির্বাচন হবে না। পরিবেশ অশান্ত করছে কারা? এখন একদল আরেক দলকে দায়ী করবে। পরিবেশ শান্ত রাখার জন্য প্রত্যেকটা দলের মধ্যে যার দরকার তাকে দেখছি। পুরো বাংলাদেশ জুড়ে 5 তারিখের পর যে পরিমাণ লুটপাট হয়েছে, চাঁদাবাজি হয়েছে, আমার মনে হয় না আওয়ামী লীগের আমলে 1 বছর তা হয়েছে। আমি 16 বছরের হিসাব বলছি না, 1 বছরে তা হয়েছে। দর্শক, বিএনপি নেতা ফজলুর রহমান তিনি যে পাগল, আসলে পাগল কি তিনি, নাকি ইচ্ছা করে সব কথা বলছে? মানে টুপিওয়ালা, দাড়িওয়ালা ইসলামপন্থী দলগুলো বা ইসলামপন্থী লোকগুলো তার শরীরের কোন জায়গায় আঘাত করছে ঠিক এটা আমরা জানি না। আমার মনে হয় একটু বেজায়গায় তাকে আঘাত করা হয়েছে। তাকে আঘাত না করলেও তার গোষ্ঠীর কাউরে আঘাত করা হয়েছে, একটু বেজায়গায় আঘাত করেছে, যার কারণে এই বেচারাটা ক্ষেপ্তে কুত্তা আছে কিছু, যেগুলো আসলে মাঝে মধ্যে ক্ষেপ্তে হয়ে ওঠে, নিজের মালিককেও কামড়াতে যায়। এ বেচারার চরিত্রটা ঠিক এরকমই হয়ে গেছে। মনে করেন যে ইসলামী দলগুলো আজীবনেও কোনোদিনও ক্ষমতায় আসবে না, আসার সম্ভাবনাও নাই। আরে ভাই, আরে বোকা হাদারাম, এখন সোশ্যাল মিডিয়া, আমি মনে করেন যে আপনাদের প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি, সকাল দুপুরে একটা, বিকালে একটা, রাত্রে একটা। আমি যদি প্রত্যেকটা ভিডিওর ভিতরে আপনাদের সাথে একটু খোলামেলা আলোচনা করি এবং আপনাদের কাছে কমেন্টস জানতে চাই যে আপনারা আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান। আমি আজকে বিকেল বেলা একটা ভিডিও আপলোড করেছি, সেখানে শুধু বলেছিলাম যে আপনারা কোন দলকে ক্ষমতায় দেখতে চান। যেহেতু নির্বাচনের গরম হাওয়া সবার গায়ে লাগা শুরু করে দিয়েছে, তার মানে ডক্টর ইউনূস ঘোষণা করে দিয়েছে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হবে। তো সেহেতু সবাই নির্বাচনের গরম হাওয়া সবার গায়ে লাগতেছে। এখন আমি আপনাদেরকে বিকেলের ভিডিওতে বলছিলাম, আচ্ছা কে কে আপনারা ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চান। আমি কমেন্ট বক্স চেক করে দেখেছি, যে কয়টা কমেন্ট এসেছে 200 থেকে 250টা কমেন্ট এসেছে। আপনার ভিউ কত? 16,000 মানুষের ভিতর থেকে 250 জন আপনারা কমেন্টস করেছেন। সকলের কমেন্ট একটাই, সেটা হলো ইসলামী দলকে আমরা আগামীতে ক্ষমতায় দেখতে চাই। এখন ফজলুর রহমান এই পাগলা দাদা, সে বলতেছে আগামীতে কোনোদিনও ইসলামী দল ক্ষমতায় আসতে পারবে না। আচ্ছা, এবার আসুন আমি দুটি আলোচনা করব, তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের জন্য রয়েছে। গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। আপনারা ভিডিওর শুরুতেই ছোট্ট একটা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। সাংবাদিক ইলিয়াস হুসাইন মানে রাজাকার বলে বলতো, মানে মনে করেন যে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে গালি দিচ্ছে একদল। একসময় গালি দিয়েছে রাজাকার বলার কারণেই, মনে করেন যে আমাদের আপা মেম সাহেব যাই বলেন না কেন, তিনি এখন বর্তমানে শ্বশুর বাড়ি তার ইন্ডিয়া চলে গেছে। তার নাতিপুতি, ছেলে পুত্র যা ছিল সবাই নিয়ে গেছে, আর জায়গায় রেখে গেছিল তাদের পাশা লাল। যাই হোক, সেটা আজকের বিষয় নয়, রাজাকার বলার কারণে। এখন সাংবাদিক ইলিয়াস হোসেন বলতেছে আমি হলো রাজাকারের বাচ্চা, আমাকে বলে। ঠিকই বলছে, আমি নিজেই রাজাকারের বাচ্চা। উনি এটা ব্যাখ্যা দিছে, সাংবাদিক ইলিয়াস হলো রাজাকারের বাচ্চা, তার মানে সাংবাদিক ইলিয়াসের বাবা হলো রাজাকার। এখন সাংবাদিক ইলিয়াস বলতেছে আমার বাপ যদি রাজাকার থাকে, তাইলে যে সময় যুদ্ধ চলছিল ওই সময় পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে ওই আওয়ামী লীগের মায়েদেরকে নিয়ে নিয়ে দিছে, এবং ওই হানাদার বাহিনী, পাকিস্তানি বাহিনী তাদেরকে ধরে ধরে ঠাপ মারছে।
বাংলা কথা বুঝে নিন। তারপরে ওর পেটের ভিতরে যেটা জন্ম নিয়েছে ওইগুলো হইলো আওয়ামী লীগ হয়েছে, বুঝেন? তাহলে ওইগুলো আবার বলতেছে যে রাজাকার পাকিস্তানে চলে যা। তাহলে ভাই পাকিস্তানে মনে করেন যে ওষুধের কারণে যদি পাকিস্তানি ওই হানাদার বাহিনীর ওষুধের কারণে যদি বাঙালির ভিতর থেকে জন্ম নেয়, তাহলে বলেন তো আসলে রাজাকার কে, বা পাকিস্তান কাকে যেতে বলছে, পাকিস্তান কার যাওয়া দরকার? মানে সাংবাদিক ইলিয়াস এমন ভাবে দেখেন এই কথাটা বলছে, ব্যাখ্যা করছে, মানে বাস তো ভাই দিছেই, কিন্তু বাসটা একটা গিটও ফালায় নাই, সব গিট সহকারে মনে করেন যারা যারা আলেমুল আমাদেরকে রাজাকার বলে, টুপিওয়ালাদের দেখলেই যারা রাজাকার বলে, সাংবাদিক ইলিয়াস তাদেরকে এমন ভাবে বাসটা দিছে, একটা গিটও ফালায় নাই, গিট সহকারে উল্টো মুখে দিছে যেন ফাইরে সিরে নিয়ে ঢুকে যায়। দর্শক, এই রাজাকার বলার কারণে হাসিনা আজকে পরপারে গেছে। আবার কিছু কিছু এই যে ফজলুর রহমান সাহেবের কথা বললাম, বিএনপির নেতা, তিনি কিন্তু সকাল বিকাল দুপুর যখন মন চাচ্ছে তখনই কিন্তু রাজাকারের বাচ্চা রাজাকার বলে গালি দেওয়া শুরু করে দিচ্ছে একের পর এক। মৌলবাদী কখনো ক্ষমতায় আসবে না, তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা নাই। এবার আসুন দুটি কথা বলি, কিন্তু আমি মূল ভিডিওতে চলে যাব, যেহেতু ভিডিওর শুরুতে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, আমি বেশি কথা বাড়াবো না, ভিডিওটি লম্বা হবে। তো দুটি কথার মধ্যে যেটা বলতে চাই সেটি হলো, দেখেন ইসলামপন্থী লোকদেরকে কেন আসলে মানুষ মানে ওই পক্ষের লোকেরা বা ওই পক্ষের লোকেরা ক্ষমতায় আসতে দিতে চায় না, তার কয়েকটা কারণ রয়েছে। সবচাইতে বড় কারণ হলো, ইসলামী দল যদি ক্ষমতায় আসে জীবনেও কোনোদিন তারা মনে করেন যে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করতে পারবে না, এক নাম্বার। দুই নাম্বার, মনে করেন যে একটা এমপি হলে, মেম্বার হলে, চেয়ারম্যান হলে, মন্ত্রী হলে তাদের একটা বেতন আছে না? একটা চেয়ারম্যানেরও একটা বেতন আছে, মেম্বারের একটা বেতন আছে, একটা মন্ত্রীর একটা বেতন আছে, আছে না? একটা এমপির একটা বেতন আছে, সবগুলোর কিন্তু একটা বেতন আছে। ইসলামী দল যদি ক্ষমতায় আসে তাইলে আমার বিশ্বাস যাদের যা বেতন, ওই বেতন ব্যতীত আর একটা টাকাও তারা তাদের এই চামড়ার প্যাকেটের মধ্যে ঢুকাইতে পারবে না। কিন্তু ইসলামী দল ক্ষমতায় না আসলে তারা যা বেতন আছে, বেতন তো ভাই কিছুই নাই। একটা চেয়ারম্যানের যা বেতন আপনি যদি হিসাব করে দেখেন, আমি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব একটা বক্তব্য দিচ্ছে, তার বেতন নাকি 4,000 টাকা। এখন চেয়ারম্যান যদি একটা 4,000 টাকা বেতন পায় এবং আরো আনুষঙ্গিক কিছু বকশিস পায়, এওয়া দিয়ে নাকি তার বেতন 10,000 না 12,000 টাকা এরকম নাকি বেতন হয়, বা 20,000 টাকাই ধরলাম। একটা চেয়ারম্যান যদি 20,000 টাকা বেতন পায়, 5 বছর ক্ষমতায় থাকার পরে সেই চেয়ারম্যানের বাড়ি আগে যদি মনে করেন টিনের ঘর থাকে, পরবর্তীতে দেখা যায় 5-6 তলা বিল্ডিং, তাহলে বুঝেন একটা চেয়ারম্যান কোথায় থেকে এই 5-6 তলা বিল্ডিং দিল, মাসে 20,000 টাকা তার কি খরচ লাগে না? তার মানে হলো সরকারের কাছ থেকে বরাদ্দ নেয়, অমুক জায়গায় ব্রিজ দেওয়া লাগবে, অমুক জায়গায় কালভার্ট দেওয়া লাগবে, অমুক জায়গায় রাস্তা দেওয়া লাগবে, অমুক জায়গায় এই করা লাগবে সেই করা লাগবে, আর ওইগুলো মারিয়ে খায়া নিজের গোডাউনের মধ্যে হান দেয় এবং ওইগুলো দিয়ে দিয়ে প্রত্যেক বছর বছর বিল্ডিং করে। কিন্তু ইসলামী দলগুলো যদি ক্ষমতায় আসে ভাই, তাহলে তো ওরা ওইটা করতে পারবে না। যার কারণে ইসলামী দলগুলোর বিরুদ্ধে ওরা এত ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে, কারণ ওরা জানে যে বিগত দিনে আওয়ামী লীগ থাকার কারণে তারা এতটাই স্বৈরাচারী ছিল যে ইসলামী দলগুলোকে ক্ষমতায় আসতে দেওয়া তো দূরে থাক, ইসলামী দলগুলোকে কোণঠাসা করে রেখেছিল। ইসলামী দলগুলোকে এমন ভাবে রেখেছিল যে ইসলামী দল যারা নিজেদের মুখ থেকে বের করবে আমরা ইসলামী দলের কর্মী, ইসলামী দলের সৈনিক, সাথে সাথে তাদেরকে রাজাকার বলে জেলখানার মধ্যে ঢুকাইয়া দিবে এবং গুম করে দিবে। মুহূর্তের মধ্যে মনে করেন পৃথিবী ছাড়া করে দিচ্ছে অনেক মানুষকে। আগে মনে করেন যে সাহসী পায়নি, মানে আপনি দাড়ি টুপি রেখে যদি বলেন আমি ইসলামী দলকে ভালোবাসি, আপনি রাজাকার, 100% রাজাকার আপনাকে ধরে নিয়ে মনে করেন যে বেম্বু দিছে। এটা আগের একটা সিস্টেম ছিল, কিন্তু এখন কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেখতেছে এখন তার সেই সিস্টেমটা নাই। এখন যেইভাবে ইসলামী দলগুলোকে সাধারণ জনতা সাপোর্ট করা শুরু করে দিয়েছে, তাতে বোঝাই যাচ্ছে যে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোই মনে হয় যে 100% ক্ষমতায় যাবে। এই জন্য ওদের মনের ভিতরে একটা ভয়, হাই হাই ইসলামী দল যদি একবার ক্ষমতার মধ্যে চলে যায় তাইলে তো আমরা জীবনেও কোনোদিন বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে পারবো না। বাংলাদেশ টাকা বিদেশে পাচার করে করে, দেশের টাকা বিদেশে পাচার করে, বিদেশে ঘর বাড়ি তৈরি করে এমন সময় পালায়া যাওয়া যায়, বিদেশে থাকবো, যেমন আওয়ামী লীগের লোকেরা এখন পালায়া আছে, ওইটা তো করতে পারবে না। এই ভয়ের কারণেই কিন্তু ইসলামী দলগুলোকে তারা ক্ষমতায় আসতে দিতে চায় না। আর দ্বিতীয় নম্বর কারণ হলো জানেন, ওরা জানে ইসলামী দলগুলোকে যদি একবার ক্ষমতায় আসতে দেওয়া যায়, ওরা এমন ভাবে দেশটা শাসন করবে, এমন ভাবে ইসলামী হুকুম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, এর কারণে আগামীতে আর কোনোদিন কোন দল ইসলামকে টক্কর দিয়ে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসতে পারবে না। ওরা এটা ভালো করে জানে, ইসলামী দলগুলো যখন ক্ষমতায় আসবে তারা নবীর আদর্শ দিয়ে দেশ পরিচালনা করার চিন্তা করবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করার চিন্তা করবে,
যখন কোরআন দিয়ে নবীর আদর্শ দিয়ে যখন একটা দেশ পরিচালনা করা হবে, সেখানে মনে করেন যে খুন থাকবে না, সেখানে রাহাজানি থাকবে না, সেখানে অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না, আমাদের মা বোনেরা রাত্রেবেলা রাস্তায় বের হলে ধর্ষণ থাকবে না। হযরত ওমরের জামানা তো আপনাদের সবাই মনে আছে, যারা হাদিস কোরআন পড়েন, আলেম ওলামাদের মুখ থেকে শুনেছেন, ইতিহাস থেকে শুনেছেন, জেনেছেন, পড়েছেন, তারা তো ভালো করে জানেন হযরত ওমরের জামানা কেমন ছিল। তো কোরআন হাদিস দিয়ে যখন মনে করেন যে একটা রাষ্ট্র পরিচালনা করা যাবে, তখন তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সিস্টেমে রাষ্ট্র পরিচালিত হবে। তো এইভাবে যদি হয়, তাহলে মনে করেন যে সুদ, ঘুষ, রাজধানী, খুন, গুম, ধর্ষণ এগুলো থাকবে ভাই, কোশ্চিন কালেও থাকবে না। তো ওরা ভালো করেই জানে যে ইসলামী দলগুলো একবার যদি ক্ষমতায় আসে, আমাদের মতো 5-8 গোলামেরা, বিদেশিদের 5-8 গোলামেরা, ভারতের 5-8 গোলামেরা জীবনেও কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। ওই জন্য ওদের একটাই কথা, যেমন কিছুদিন আগে একটা বক্তব্য দিচ্ছেন একজন নেতাকর্মী হাবিবুর রহমান সাহেব, বিএনপির একজন টপ লেভেলের নেতা, উপদেষ্টা, হ্যাঁ, তিনি বলছে যে ধানের শীষে ভোট দিয়ে বাড়িতে আসতে পারবে নাকি সুস্থ ভাবে, সেটাও দেখে নেবে বিএনপির নেতা কর্মীরা। তার মানে হলো ধানের শীষে ধানের শীষ না, দাড়ি পাল্লায়, মানে ইসলামী দলগুলোকে ভোট দিয়ে কেউ সুস্থভাবে বাড়িতে আসতে পারবে না, এমন একটা হুঙ্কার দিয়েছে। তার মানে ওরা ভালো করেই জানে যদি একবার ইসলামী দলগুলো ক্ষমতায় আসে, তাহলে তো আমাদের চিরতরে রাজনীতি শেষ, কোনোদিন মনে হয় আর এই রাজনীতির কাতারে আমরা দাঁড়াতে পারবো না। তো যাই হোক ভাই, এটাই হলো মূল কারণ, কারণ ইসলামী দলগুলো আসলে ওরা কিছু করতে পারবে না। তখন দেশটা হবে মনে করেন সোনার বাংলাদেশ। আমরা তো সারা জীবন বলে আসতেছি আমার দেশ সোনার বাংলাদেশ, ওরে ভাই গোড়ার ডিমের বাংলাদেশ, ওই সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশে রাস্তার মধ্যে কেউ পিটায় মানুষ মারে, সোনার বাংলাদেশে স্বামীরে ধরে রেখে স্ত্রী রেখে দর্শন করে, সোনার বাংলাদেশে মেয়ের সামনে মাকে দর্শন করে, সোনার বাংলাদেশে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করে। সোনার বাংলাদেশ এটা ভাই, সোনার বাংলাদেশ ততদিনই হবে যেদিন এই দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেই দিনই কোরআনের বাংলাদেশ, সোনার বাংলাদেশ এটা হবে, তাছাড়া কোশ্চিন কালেও সম্ভব না। সেই জন্যই তো সাধারণ জনতা এখন বলতেছে আগামীতে আমরা ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চাই। দর্শক, আমি কথা বাড়াবো না, যেহেতু অনেক কথা বলে ফেলেছি। আমার কথার সাথে আপনারা একমত কিনা, যে কথাগুলো বললাম, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত একটু কমেন্ট বক্সে জানায় দিবেন। চলুন তাহলে এবার এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন আমরা ডক্টর ফয়জুল হক সাহেবের একটা বক্তব্য শুনে আসি। জিহ্বা কাটাকে খুব বড় অপরাধ মনে করেন না বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই। তিনি বেশ কয়েকদিন আগে জিহ্বা কেটে দেওয়া, দা, ছুরি, কোদাল, খোন্তা যা আছে সেখান থেকে মানুষের জিহ্বা কেটে দিতে বলেছিলেন। কারণ ছিল একটাই, 2 সাপের 1 বিষ, নৌকা আর ধানের শীষ, এই স্লোগান যারা দিবেন। তার এই বক্তব্য তিনি আবেগে দিয়ে থাকেন, বুঝে শুনে দিয়ে থাকেন, থ্রেড হিসাবে দিয়ে থাকেন, দিয়েছেন। তার পরবর্তীতে তার ভিতরে অনুশোচনা আসা উচিত যে আমার এই বক্তব্য সঠিক হয়নি, এটা আসলে দেওয়া উচিত হয়নি। বরং এখন টিভি চ্যানেলে এসে বলেছেন যে জিহ্বা কাটা এটা কি খুব বড় কিছু হলো, মানে জিহ্বা এটা তো কেটে দেওয়াই যায়, এটা খুব একটা বড় অপরাধের কি আছে, এটা তো কোনো বড় কোনো অপরাধ না। একজন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, যিনি বাংলাদেশের আগামী দিনের তিনি আশা করেন, প্রত্যাশা করেন, বা রুলস বলে সিনিয়র হিসেবে তিনি এমপি হলে মন্ত্রী হবেন, সেই ব্যক্তি যদি মন্তব্য করেন যে জিহ্বা কাটাটা এটা কি খুব বেশি অপরাধ হয়েছে, এটা বলাটা কোনো অপরাধী না, তাহলে বুঝতে পারেন যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি এবং আমরা যে নতুনত্বের রাজনীতি খুঁজছি সেই নতুনত্বের রাজনীতি আদৌ আমরা পাচ্ছি কিনা। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ব্যক্তিগতভাবে আমি ওনার সাথে বহু টকশো করেছি। 5ই আগস্টের পরে শাহবাগে একই মঞ্চে বক্তব্য দিয়েছি। পছন্দ করা একজন ব্যক্তি, অপছন্দের কিছু নেই। কিন্তু হঠাৎ করে এই 5ই আগস্টের পরে কেন জানি আমার সেই পুরাতন বন্ধুরাই পরিবর্তন হতে চলেছেন এমনভাবে, যেটাকে আর কোনোভাবেই বরদাস্ত করা যায় না, মেনে নেওয়া যায় না। আর মেনে নিলে আপনি তাহলে আর মানুষের মধ্যে থাকতে পারেন না। মানে আপনার জিহ্বাটা ধরে কেটে দিবে, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে, সেটা দা দিয়ে হোক, খন্তা দিয়ে হোক, কুড়াল দিয়ে হোক, কেটে ফেলবে। এরপরে আবার সাংবাদিকরা জিজ্ঞেস করবে ভাই এটা কেন করলেন, তো বলবে যে এটা কি খুব বেশি বড় কোনো অপরাধ হয়ে গিয়েছে, এটা কি খুব বেশি বড় কিছু হয়ে গিয়েছে, মানে এটা কোনো ব্যাপারই না। তাহলে এই হচ্ছে আপনার আমার সোনার বাংলাদেশ আর আপনার আমার সোনার বাংলাদেশের নেতাদের বক্তব্য। গত 16টি বছর আমরা আওয়ামী লীগ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। সেখানে এই হাবিব ভাই অন্যতম, আমাদের সাথেরই একজন সহযোদ্ধা। আমরা অনলাইনে টকশোতে কথা বলেছি, তখন কি বলেছি? আওয়ামী লীগের জুলুম, আওয়ামী লীগের অত্যাচার, আওয়ামী লীগের নির্যাতন, আওয়ামী লীগের গুম, আওয়ামী লীগের খুন, আওয়ামী লীগের অন্য মতের মানুষের উপরে জুলুম নির্যাতন, বাক স্বাধীনতা হরণ, এই কথাগুলোই তো আমরা বলেছি। তো আওয়ামী লীগ যে আচরণগুলো গত 16 বছর এস্টাবলিশ করেছে, একই আচরণ তার বিরোধিতাকারী ব্যক্তিদের কাছ থেকে যখন হবে, তাহলে সেই আচরণটা আর আওয়ামী লীগের আচরণের মধ্যে কোনো পার্থক্য থাকে? তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্যটা কোথায় হাবিব ভাই? আরও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপনি একজন উপদেষ্টা। আমি গতকালকের জন্য একটা ভিডিওতে বলেছিলাম যে চেয়ারপারসনের উপদেষ্টা মানেই ভীমরতিতে পেয়েছে। এই যে আমাদের আরেকজন উপদেষ্টা ফজলুর রহমান সাহেব সকাল সন্ধ্যা ব্যস্ত আছে মুজিব বন্দনা নিয়ে,
আওয়ামী লীগকে এস্টাবলিশ করার জন্য যে কয়জন ব্যক্তি দায়িত্ব পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই অ্যাডভোকেট ফজলুর রহমান। তার কোনো ইস্যু নাই, ইস্যু ছাড়া যেই সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে তাদেরকে শত্রু বানানো তার একটা ইস্যু, তাদেরকে রাজাকার বানানো তার একটা ইস্যু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কত সুন্দর আয়োজন করেছে, শিবিরের ছেলেরা আয়োজন করেছে, সেখানে যে নাগরিক হত্যা করা হয়েছে অবৈধভাবে, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা ফেস্ট করেছে, সেই ছবিগুলো প্রচার করেছে। তিনি বলছেন ক্যাম্পাসগুলোতে এদের ছবি টানানো হয় কেন? সব রাজাকারের বাচ্চা। বাংলাদেশের নিজামী, সাইদি, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, এদের রক্তের বিনিময়ে আজ এই বাংলাদেশটা স্বাধীনতার পথ সূচিত হয়েছে। শুধু তাদের রক্তই নয়, হেফাজতে ইসলামের রক্ত, 57 জন সেনা অফিসারের রক্ত, 24-এর গণ অভ্যুত্থানের আমার ভাইদের রক্ত, এভাবে করে শেখ হাসিনার হাতে যারাই মৃত্যুবরণ করেছে সকল রক্তের সমন্বয়ে আজকের এই বাংলাদেশটা আমরা পেয়েছি। কিন্তু আজকের তাদেরকে আবার দূরে ঠেলে দেওয়ার জন্য মিথ্যা শেখ হাসিনার বানানো নাটকগুলোকে সামনে এনে যুদ্ধাপরাধী নাটক এই সেই বানাচ্ছেন ফজলুর রহমান সাহেব। একটা বার ভেবে দেখেন নাই যে আপনার অস্তিত্ব আজ কোথায় থাকতো যদি এই আন্দোলনে সফল আমরা হতে না পারতাম? কিন্তু তিনি ওই একই আওয়ামী লীগের স্টাইলে যাকে তাকে রাজাকার বানাচ্ছে। 20 বছর 25 বছরের ছেলে রাজাকারের কি বোঝে, তাকেও রাজাকারের সন্তান, রাজাকার উপাধি দিয়ে দিচ্ছে। তার মানে সেই আওয়ামী লীগের ফটোকপি কয়েকজন ব্যক্তি এখন বাংলাদেশে চলমান রেখেছে, তার মধ্যে এই ফজলুর রহমান আরেকজন অন্যতম। আমি সে কারণে বলছি আমাদের এই হাবিব ভাইয়ের বক্তব্য, ফজলু ভাইয়ের বক্তব্য, এরকম করে আরো কয়েকজন নেতা আছে তাদের বক্তব্য যে কোথায় নিয়ে যাচ্ছে এই দলটাকে এবং কোথায় নিয়ে যাচ্ছে প্রশ্নবিদ্ধ করছে সেটা তারা নিজেরাও জানে না। আর এই কথাগুলো যারা স্মরণ করিয়ে দিবে তারা হয়ে যাবে রাজাকারের দোষর, তারা হয়ে যাবে আলবদর শামস। দুঃখ লাগে, কষ্ট লাগে, এটা হতে পারে না। এই দলটি একটি ইসলামী মূল্যবোধের দল ছিল, এই দলটি একটি জাতীয়তাবাদী মূল্যবোধের দল ছিল। এই দলটাতে যদি বামপন্থী একজন নাস্তিকবাদী লোকও থাকতে পারে, ধরেন গণতন্ত্রের স্বার্থে যে সবাই থাকবে, তাহলে এই দলের উচিত ছিল এই দলে ডানপন্থী আদর্শবাদী মানুষরাও থাকবে যারা ন্যায়ের পক্ষে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু আজ তারা কোণঠাসা। আমি নিশ্চিত তাদের আজকে অস্তিত্ব নেই। এখানে শুধুমাত্র তাদেরই অস্তিত্ব যারা সকাল সন্ধ্যা জামাত শিবিরকে গালি দিতে পারবে, মানে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে স্লোগান তুলতে পারবে, পীর সাহেবদেরকে নেশাখোর বলতে পারবে। আজকে তাদের খুব মূল্যায়ন। এটা দলের জন্য যেমন ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর, ঐক্যের জন্য ক্ষতিকর। আমি হাবিব ভাই আপনার এই জিব্বা কাটার দুঃসাহসটা আমি মেনে নিতে পারি না। এটা অত্যন্ত জঘন্য একটি মানে কাজ আপনি করেছেন, বলেছেন। আপনার উচিত জাতির কাছে এসে প্রকাশ্যে ক্ষমা চেয়ে যে না, এই ধরনের বক্তব্য আমার মতো সিনিয়র রাজনীতির থেকে কোনোদিন সঠিক হয়নি। এবং আপনাকে আমি অনেক পছন্দ করি বিধায় এই কথাগুলো বললাম। আর ফজলুর রহমান সাহেবের উচিত রাজনীতি থেকে অবসরে গিয়ে তারপরে আপনার নতুন মানে জীবন শুরু করা, কারণ আপনার আর কোনো পরিবর্তন হওয়ার লক্ষণ আমি দেখি না। কারণ আপনার সব শেষ। আপনি 24 ঘন্টাই বসেছেন একটা বিস্ফোরা হিসাবে জাতির ভিতরে বিভাজন সৃষ্টির জন্য, এবং আপনি আপনার বিশেষ উদ্দেশ্য পারপাস সাফ করার জন্য। আর আপনার পারপাস আর কিছুই না। শেখ মুজিব আর শেখ হাসিনা, আপনি বিএনপির আপন, এটা পৃথিবীর কেউ বিশ্বাস করে না। যারা করে তারা বিএনপির ধ্বংস চায়। আপনি বিএনপির একজন ধ্বংসকারী ব্যক্তি ছাড়া আর কিছুই না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনার মাধ্যমে কোনো আদর্শ বাস্তবায়িত হবে না। প্রিয় ভাইরা, অতএব আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে আরো বেশি করে সচেতন হতে হবে। বাংলাদেশের আগামীর রাজনীতি এই যুবক তরুণদেরকে গালিগালাজ করে কেউ টিকে থাকতে পারবেন না। এই বাংলাদেশের আগামীর রাজনীতিতে কেউ কারো চোখ রাঙাকে ভয় পায় না। আগামীর রাজনীতি হবে একটা স্বচ্ছ, সৎ, ভালো মানুষদের প্ররোচনায় দেশ চলবে, পরিচালনায় দেশ চলবে। সেরকম একটি বাংলাদেশের প্রত্যাশা জনগণ করে। নতুন নতুন নেতা, আবার একজন দেখলাম, কি নাম জানি, এনডিপির ববি হাজ্জাজ। দল নাই, কিছু নাই, মানুষ নাই, ব্যানার ধরার লোক নাই, 4 জন লোক নাই, দাঁড়িয়ে বক্তব্য দিয়ে বলছে বাংলাদেশে ডানপন্থীদের উত্থান ঘটাতে পারবে না। ডানপন্থীদের উত্থান ঠেকানোর জন্য উনি আসছে। কোথায় আসছে? বিএনপির কাঁধে ভর করতে আসছে। বেটা, তোর দলে নাই 4টা মানুষ, ব্যানার ধরার 4 জন লোক, চ্যালেঞ্জ দিয়ে বলছি 4 কর্নারে 4 জন লোক যদি হাজির করতে পারে বিনা বেতনে, রাজনীতি ছেড়ে দেবো। নাই, দায়িত্ব টেনে টেনে মানুষ এনে তারপরে কাজ করাতে হয়। সেই দল বলে বাংলাদেশে ডানপন্থী রাজনীতি বন্ধ করে দিতে হবে, ডানপন্থীদের উত্থান ঠেকাতে হবে। তুমি ঠেকানোর কে? তোমার বাবার কে তুমি ঠেকাও? তোমরা আওয়ামী লীগের পরিবারের সন্তান হয়ে বাংলাদেশের গত 16 বছর কি করেছো? একটা দুইটা মিছিলের সামনে এসে ষড়যন্ত্র করে 5-7 জন মানুষ নিয়ে এই সকল এজেন্ট ভিত্তিক রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশের পরিবর্তন হবে না। দর্শক শ্রোতা, ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যের কিছু অংশ আপনারা শুনলেন। অবশ্যই মতামতটা জানাবেন। দ্বিতীয়তে চলুন আমরা মাসুম মাহবুব ভাইয়ের কিছু মূল্যবান বক্তব্য শুনে আসি। আমাদের জুলাই বিপ্লবের অন্যতম নায়ক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কে ইঙ্গিত করে বলেছেন এটিকে ব্যান্ড করে দেওয়া উচিত। কেন তিনি এই অভিযোগ তুললেন সেই বিষয়ে আলোচনা করব। পাশাপাশি জুলাই বিপ্লবের অন্যতম আরেক নায়ক সার্জিস আলমের বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশের প্রথম মামলাটি কারা করলো, কেন করলো। 3 নম্বর গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে বিএনপির এক নেতা জিহ্বা কেটে নেওয়ার হুমকি দিয়েছেন, পাশাপাশি বলেছেন ভোট কেন্দ্রে জামায়াতকে ভোট দিয়ে কেউ সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারবে না। তাহলে কি সুষ্ঠু নির্বাচন হচ্ছে না?
জামাত কি প্রতিক্রিয়া দেখালো। পরের আলোচনার বিষয়টি থাকবে যে বাংলাদেশ কি দিল্লির পকেটে আবারও চলে যাচ্ছে, বা কেউ দিল্লির পকেটে বাংলাদেশকে ঢোকাবার চেষ্টা করছে। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। একের পর এক মানে আমাদের সামনে বিপদ ঘনিয়ে আসে। অন্যদিকে সিলেটের কোম্পানিগঞ্জ আমরা দেখলাম সাদা পাথর কিভাবে লুট হয়েছে, এর জন্য আসলে কারা দায়ী। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঠিক ঘোষণার আগ মুহূর্তে বিএনপি সবচেয়ে বেশি চাপে পড়ে গেছে অভ্যন্তরীণ চাঁদাবাজদের বা দুর্নীতির কারণে। পাশাপাশি এই সুযোগটি কাজে লাগাচ্ছে জামায়াত ইসলাম। আবার জামায়াতের আমিরের সাথে হঠাৎ করে মাহফুজ আলম কেন দেখা করলেন, কি বার্তা দিলেন তার কানে কানে। চলুন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, আমি এই লাইভটি শুরু করব প্রথমেই নাসিরউদ্দিন পাটোয়ারির একটি বক্তব্য থেকে। কি বলেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, চলুন আমরা এক নজর শুনে আসি। কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল, একটি নতুন সংবিধান ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। আরেকটা ফেসিবাদের কারখানা রয়ে গিয়েছে এখনো, ছাত্র শক্তি থেকে, পাটচক্র থেকে। দর্শক, আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা শুনলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না তিনি ঘোষণা দিয়েছেন, সঙ্গে বলেছেন যে মায়ের বুক খালি হয়েছে, আগে তাদের বিচার দিতে হবে, তাদের কাছে যেতে হবে তারা নির্বাচন চায় কিনা এই মুহূর্তে, এই বন্দোবস্তে বা এই সিস্টেমে বা এই পরিবেশে। এটি নিয়ে কালকে বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যমে বেশ আলোচনা হয়েছে। কেউ কেউ বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি কে এই ঘোষণা দেওয়ার, তিনি কি নির্বাচন কমিশনার, তিনি কি সরকার? যে যেটাই বলেছেন, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা আমার কাছে মনে হয়েছে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, কারণ বিপ্লবে যে মায়েরা তাদের সন্তানদের হারিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা রক্ত দিয়েছে এই রাষ্ট্রের জন্য, নতুন বন্দোবস্তের জন্য, তারা কি নতুন বন্দোবস্ত পেয়েছে? প্রশ্নটি আসে, প্রফেসর ইউনূস যখন এই রাষ্ট্র ক্ষমতায় বসছিলেন, আমাদের আকাশচুম্বী প্রত্যাশা ছিল তার কাছে কি, যে বাংলাদেশের গতানুগতিক রাজনীতির বাইরের একজন মানুষ, তিনি বিশ্বব্যাপী সমাদৃত নোবেল বিজয়ী, তার হাত ধরে বাংলাদেশ কিছু একটা পাবে, এবং সেভাবেই বাংলাদেশ এগুচ্ছিল। প্রফেসর ইউনূসের প্রথম ভুল, তিনি যে মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন, এই উপদেষ্টা মন্ডলী তার সঠিক ব্যক্তিরা ছিলেন না, যারা রাষ্ট্রকে তার মতো করে টেনে নিতে পারবে। তার প্রথম ফেইলিয়ার। দ্বিতীয় বিষয়টি হলো, রাষ্ট্র যখন একটা টালমাটাল অবস্থা, তখন রাষ্ট্রের প্রত্যেকটা পজিশন থেকে মোটামুটি সবাই নিজের আখের গোছাবার কাজে ব্যস্ত হয়ে গেছে, কেউ রাষ্ট্র গোছাবার কাজে ব্যস্ত ছিল না। কিরকম? যে যার পজিশন থেকে পকেট ভরার কাজটি শুরু করেছে, যে যার মতো নিজের লোককে বসানোর চেষ্টা করেছে, যে যার মতো তদবির বাণিজ্য করেছে। কেউ ভেবে দেখেনি যে কদিন আগেই পুরো বাংলাদেশের রাজপথ রক্তে ভেসেছিল, কতগুলো মায়ের বুক খালি হয়েছিল, কতগুলো মানুষ অন্ধত্ব পঙ্গুত্ব বরণ করেছিল, কতগুলো মানুষ হাসপাতালে কাতরাচ্ছে মৃত্যু যন্ত্রণায়। সবাই ভুলে গেছে শেখ হাসিনা দানবীয় কায়দায় কিভাবে প্রকাশ্যে 2 বছরের, 6 মাসের, 3 বছরের ছোট ছোট কোমলমতি সন্তানদের গুলি করে মেরেছে। প্রত্যেকে চিন্তা করেছে, প্রত্যেকে চিন্তা করেছে 15 বছর 16 বছর কিছু খেতে পারিনি। অতএব এই সুযোগে ব্যাংকটা ভরি, পকেটটা ভরি, নিজের ঘরে কিছু আগে জমা করি। বিগত সময় কি যা হয়েছে সব ভুলে গেছে। যে কারণে প্রফেসর ইউনূস তিনি চাইলেও সফলভাবে কিছু করতে পারেননি। আবার তার ব্যর্থতার আরেকটি কারণ হলো, তিনি এই ব্যবস্থার পরিবর্তনেরও চেষ্টা করেননি। হয় তার শক্তি ছিল না, হয় তিনি পুতুল হয়ে গেছে। সর্বশেষ তিনি বুঝতে পেরেছেন এই রাষ্ট্রে আসলে কিছু করা সম্ভব নয়, তাই আত্মসমর্পণ করে একটা নির্বাচন দিয়ে, যেন তেন নির্বাচন দিয়ে তিনি এক্সিট রুট খুঁজছেন। যখন তিনি এই ঘোষণাটি দিয়ে বসছেন, তখনই বেঁকে বসেছে জুলাই বিপ্লবীরা। কিন্তু জুলাই বিপ্লবীদেরও অনেক ভুল ছিল। তারা যখন পতাকাবাহী গাড়ি পেয়ে গেল, তারা ভুলে গেল আসলে পেছনে কি হয়েছে। তারা নতুন বন্দোবস্তের কথা বললেও কার্যত তারাও ব্যস্ত হয়ে গেছে অন্য কাজে। যদি তারা প্রথম দিন থেকে এই কাজটি অব্যাহত রাখতো, প্রথম দিন থেকে সরকারকে চাপে রাখতো, প্রথম দিন থেকে তারা যদি প্রতিটি মন্দ কাজের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াতো, তাহলে এই সরকার সঠিক পথে এগোতে পারত। প্রথমে প্রতিটি দল আতঙ্কে ছিল, ছাত্রদের ভয় ছিল যে এই ছাত্ররা তো হাসিনার মতো দানবকে সরিয়েছে। বিএনপি বলি, জামাত বলি, বাকি সব দল ভয় ছিল কখন ছাত্ররা কি করে ফেলে। একটা সময় ছাত্ররা আরামে গা এলিয়ে দিয়েছে, একটা সময় ছাত্ররা জড়িয়ে গেছে কিছু বাণিজ্যে। সবকিছু মিলে যখন তাদের ঘরে দুর্বলতা তৈরি হয়েছে, তারা তো অন্যের ঘর নিয়ে কথা বলতে পারে না। এই সুযোগটি বড় দুর্নীতিবাজরা কাজে লাগালো। আগে ছাত্রদের সুযোগ করে দিল যে তোরা লুটে পুটে খা। যখন তারা সবাই না, তাদের মধ্যে কেউ কেউ জড়িয়ে গেল চাঁদাবাজিতে, তদবির বাণিজ্যে, তখন ডিজিএফ এর মতো বা বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো এই তথ্য হাতিয়ে নিয়ে জায়গা মতো ছেড়ে দিল। তখন তারাও আর প্রতিবাদ করতে পারলো না। ইউনূস সরকার হয়ে গেল একটা দুর্বল সরকার। এখন ইউনূস সরকারের সামনে এখন পথ খোলা নেই। কিন্তু ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে না হবে না, এটি ডিপেন্ড করছে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের উপর। কারণ পরিবেশ সুষ্ঠু থাকলে নির্বাচন হবে, পরিবেশ অশান্ত থাকলে নির্বাচন হবে না। পরিবেশ অশান্ত করছে কারা? এখন একদল আরেক দলকে দায়ী করবে।
পরিবেশ শান্ত রাখার জন্য প্রত্যেকটা দলের মধ্যে যার দরকার তাকে দেখছি। পুরো বাংলাদেশ জুড়ে 5 তারিখের পর যে পরিমাণ লুটপাট হয়েছে, চাঁদাবাজি হয়েছে, আমার মনে হয় না আওয়ামী লীগের আমলে 1 বছরে তা হয়েছে। আমি 16 বছরের হিসাব বলছি না, 1 বছরে তা হয়েছে। আওয়ামী লীগ 16 বছর ধরে ধীরে ধীরে দেশটাকে লুটে পুরো পঙ্গু করেছে, সত্য কথা। কিন্তু 5 তারিখের পর যা আমরা দেখছি, একটি বৃহৎ দলের জনপ্রিয়তা আকাশ থেকে মাটিতে নামিয়ে ফেলেছে আর দলের এই ক্ষুধার্ত নেতাকর্মীরা। আমি পার্সোনালি বলতে শুনেছি তারেক রহমানের খুব কাছে যারা অ্যাডভাইজার, তারা বলছে তারেক রহমান 5,000-এর মতো নেতাকর্মীকে বহিষ্কার করেও তিনি কিচ্ছু করতে পারছেন না, তিনি ক্লান্ত হয়ে গেছেন। এত অভিযোগ তার কাছে আসছে, তিনি কি করবেন? তিনি হতাশা প্রকাশ করে বলছেন যে আমার যে নেতাকর্মীরা এই রাষ্ট্রের জন্য, জনগণের জন্য হাসিনার বিরুদ্ধে জীবন দিল, গুম হলো, খুন হলো, আয়না করে গেল, আজ তারা কেন এমন লোভে পড়ে গেল? তাদের কিসের প্রত্যাশা তারা পুরো দলটাকে ক্ষতিগ্রস্ত করছে? সিলেটের সাদা পাথর আপনারা কম বেশি সবাই দেখেছেন, খবরটি দেখেছেন। এমন এমন ঘটনাগুলো বাংলাদেশের সামনে আসছে যাতে করে মানে কি বলবো, বিএনপির মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। বিএনপি তাদের এই দুষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েও কিচ্ছু করতে পারছে না। অথচ দেখেন এই দলটাকে সোজা করে দাঁড়াবার চেষ্টা করছে বিএনপির হাইকমান্ড, বেগম খালেদা জিয়া, তারেক রহমান। কি করবে? মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে, এই বিএনপি আগামীতে ক্ষমতা আসলে দেশের কি হবে? এই প্রশ্নটা যারা তৈরি করছে, তৈরির সুযোগটা তো বিএনপি করে দিচ্ছে তাদের, তাই না? কেউ অপরাধ করছে, বিএনপি তাদের দল থেকে বহিষ্কার করছে। কেউ 4,000-5,000 কোটি টাকা রাষ্ট্র থেকে লুটে নিচ্ছে, তাকে শুধু বহিষ্কার করলেই সমাধান। তার জন্য কি আইনের কোনো ব্যবস্থা আছে? এখন বলবে সরকার কেন তাকে গ্রেপ্তার করছে না? বিএনপি তো বলেই দিয়েছে তাকে গ্রেপ্তার করো। কিন্তু যারা গ্রেপ্তার করবে তারা তো জেনে গেছে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, তাই তাদের আর সাহস হয় না। দর্শক আসেন আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করবো। আমরা হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য শুনে আসবো এখন। হাসনাত আব্দুল্লাহ আসলে কি বলেছেন, এই বক্তব্যটি খুবই জরুরি হাসনাত আব্দুল্লাহর। তিনি একটি বাংলাদেশের অন্যতম একটি গোয়েন্দা বাহিনীকে সরাসরি হুমকি দিয়েছেন। এটা সেজন্য জিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। পৃথিবীতে আর কোনো অর্গানাইজেশন নেই, আপনি যদি সিআই এর কর্মকাণ্ড দেখেন, তারা ইন্টারনাল এই ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা কখনোই, আপনি দেখবেন জিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই। তারা একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের, একটা রাজনৈতিক নেতার সাথে আরেকটা রাজনৈতিক দলকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায় সেটি নিয়ে তারা দিনরাত হচ্ছে ব্যস্ত থাকে। দর্শক হাসনাত আব্দুল্লাহ তার এই বক্তব্যে ডিজিএফআই কে সংস্কার অথবা ব্যান্ড করার দাবি জানিয়েছে। প্রশ্ন হলো হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যটি এইভাবে কেউ দেয় না। তিনি যেভাবে সেনাবাহিনীকে বারবারই জনগণের সামনে আনছেন, এটা খুব সেন্সিটিভ ইস্যু, আমাদেরও কথা বলতে গেলে অনেক হিসাব করে বলতে হয়। কিন্তু প্রশ্নটা হলো যে ডিজিএফআই কে আমরা যেভাবে চিনি, আমরা দেখেছি যেটা হাসনাত বলেছে ডোমেস্টিক পলিটিক্সে তারা বারবার নাক গলাচ্ছে। পৃথিবীর দুটো ইন্টেলিজেন্স গ্রুপ আছে, একটা পাকিস্তানের আইএসআই, একটা বাংলাদেশের ডিজিএফআই। এদেরকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ডোমেস্টিক পলিটিক্সে এরা নাক গলায়। যেমন পাকিস্তানের আইএসআই ইমরানকে মাইনাস করার জন্য আইএসআই সবচেয়ে বড় ভূমিকা, ইমরানের দলকে ভেঙে ফেলতে আইএসআই ভূমিকা রাখছে। ইমরান খানের নেতা কর্মীদেরকে গ্রেফতার, তাদের নামে মিথ্যা মামলা, তাদের বিরুদ্ধে আদালতে দাঁড় করানো, প্রধান বিচারপতিদের মাথায় বন্দুক ঠেকানো, প্রত্যেকটা কাজে আইএসআই করছে। কিন্তু আইএসআই সঙ্গে কাজটিও করছে ভারতের হাত থেকে দেশকে রক্ষার কাজটি, ভারতের রকে মোকাবেলা করার কাজটিও আইএসআই করছে। দুটো কাজে আইএসআই করছে, অভ্যন্তরীণ মানে ডোমেস্টিক পলিটিক্সে নাক গলাচ্ছে, পাশাপাশি ভারতকে মোকাবেলা করছে। কিন্তু আমাদের ডিজিএফ এর বিরুদ্ধে অভিযোগ আসছে আমাদের ক্যান্টনমেন্টে নাকি রয়্যাল হেডকোয়ার্টার হয়ে গেছিল গত 16 বছর, আজকের কথা বলছি না। তার মানে যে ডিজিএফআই কে তৈরি করা হয়েছে শত্রুর বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার জন্য, সেই শস্যের মধ্যেই ভূত গিয়ে বসেছিল গত 16 বছর। আমরা সেই ডিজিএফআই কে আর চাই না, আমরা চাই একটা নতুন ডিজিএফআই যারা এই দেশকে রক্ষা, দেশপ্রেমিক অফিসারদের মাধ্যমে সজ্জিত হবে, যারা আমাদের শত্রুকে মোকাবেলা করবে। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যটিকে অবশ্যই আমাদের গুরুত্বের সাথে নিতে হবে। আমরা চাই না সেই ডিজিএফআই যারা আমার দেশের সন্তানকে গুম করবে, খুন করবে, আয়না ঘরে রাখবে। আমরা চাই শত্রুদের তারা আয়না ঘরে রাখবে, যারা দেশের বিরুদ্ধে কাজ করছে, স্বাধীনতাকে ধ্বংস করতে চাইছে, যারা ওপার থেকে এসে দিল্লির প্রেসক্রিপশনে কাজ করছে, সেই সব ডিজিএফআই যারা এই শত্রুদেরকে, দিল্লির মিত্রদের, বন্ধুদের বা দিল্লির ষড়যন্ত্রকারীদের দমন করবে। আমি আশা করবো আমাদের সেই ডিজিএফআই কে আমরা আগামীতে দেখতে পাবো এবং এই বক্তব্যটিকে খুব হালকা করে নেওয়ার কিছু নেই। দর্শক আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা শুনতে চাই, এটা জামায়াতের, আমি আলোচনা করার আগে কিছু ভিডিও দেখি আপনাদের সাথে আলোচনাটা করতে চাই। দর্শক, বিএনপি নেতা হাবিব বলেছিলেন জিহ্বা কেটে ফেলবেন এবং জামাতের কেউ। দর্শক শ্রোতা, আপনারা শুনলেন মাসুম মাহবুব ভাইয়ের কিছু মূল্যবান বক্তব্য। আশা করি মনোযোগ সহকারে শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবাইকে বলবো যারা এখন পর্যন্ত নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ছিল এ পর্যন্তই, আর লম্বা করলাম না। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কারা কারা ভিডিওটি দেখেছেন, আবারও বলছি, যারা ইসলামপন্থী আগামী রাজনীতি দেখতে চান, কারা কারা ইসলামী দলকে ভোট দিয়ে
আগামী রাজনীতির ময়দানে ইসলামের দলকে দেখতে চান, একটু হাত তুলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর যদি নাও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিন। কারা কারা ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চান আর কারা চান না, হ্যাঁ অথবা না, আপনারা বিস্তারিত জানিয়ে দিন কমেন্ট বক্সে যে নাসির ভাই আমরা ইসলামী দলকে দেখতে চাই। আর যদি না মনে চায় তাহলে বলবেন না ভাই আমরা ইসলামী দলকে দেখতে চাই না, একটু কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।